একে মহিদুজ্জামান, আপনি বলছিলেন অংশটা একটু শেষ করবেন, মানে কারা ঠিক এই মুহূর্তে এই মবের কথা বলছেন বা নানা রকমের পরিবেশ অস্থিরতা করার পরিকল্পনা করছে, আপনি ধারণা কি করছেন? এবং এই মুহূর্তে আসলে বিরোধী দলের যে ভূমিকা, সেই ভূমিকাটা কোন মাত্রায় কোন পর্যায়ে থাকলে সেটা স্বাভাবিক মনে হতো, যেহেতু অনেক কিছুই আসলে আলোচনার জায়গা রাখে, আলোচনার দাবি রাখে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা কোন জায়গায় কতটুকু জায়গায় বিরোধিতা করব, কোন পরিবেশে কোন প্ল্যাটফর্মে কি ভাষায় বিরোধিতা করব, এটা একটু বোঝার বিষয় রয়েছে। পল্টনে দাঁড়িয়ে যে বক্তব্য দেওয়া যায় সেই বক্তব্যই টকশোতে আমি দিতে পারবো না। জি, এর চেয়েও মানে বড় কথা হচ্ছে, যখন আমি বিরোধী দলীয় নেতা হিসেবে বক্তব্য দেব, তখন আমাকে আরো দায়িত্বশীল হয়ে বক্তব্য দিতে হবে। এখন যদি আমি বলি যে এই যে মব সন্ত্রাসগুলো হচ্ছে, এই মব সন্ত্রাসগুলো আসলে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা। এখন আমাদের তাহলে সরকারি দল যেমন এখানে ভূমিকা রাখতে হবে, বিরোধী দলকে ভূমিকা রাখতে হবে, কারণ সবাই এখানে জুলাই আন্দোলনে ছিল, সবাই এটা পার্টিসিপেটর এবং সবারই দায়িত্ব আছে এটাকে রক্ষা করার। এখন সরকারি দল কখনো কি বলেছে যে আমরা এই অধ্যাদেশগুলো পাশ করব না? তারা তো বলেছে যে আমরা এগুলোকে যাচাই বাছাই করে আমরা অংশীজনদের মতামত নেব, যারা এটার স্টেক হোল্ডার, তাদের মতামত কি নেওয়া হয়েছিল? ওনারা একবারও চিন্তা করেছে? ওনারা বিদেশ থেকে কিছু এক্সপার্ট এসেছিলেন, দেশে ওনারা কিছু মানুষ ছিলেন যারা মনে করতেন যে তারা সব জানতা। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি। কিছু মানুষ ওনারা পাঠচক্রে বসে বসে কিছু জিনিস পড়েছেন আর তাই সবকিছু জেনে গেছেন, আর আমরা কিছুই জানি না। এটা তো সঠিক চিন্তা না ভাই। আমরা জানি যে আপনারা অনেক কিছু জানেন, কিন্তু আমরা যে জানি না এটা আপনাদের কি বলেছে? আসুন একসাথে বসি, অংশীজন যারা আছে, যারা এইটার স্টেক হোল্ডার, তাদের সাথে বসি, তারা আলোচনা করুন যে এই যে অধ্যাদেশগুলো, এগুলো আসলে আরো কিভাবে ভালো করা যায়। যেহেতু এখানে আপত্তি রয়েছে সরকারি দলের, আসেন আমরা দেখি, হয়তো এর চেয়েও আপনাদের পছন্দনীয় একটা আইন তৈরি হতে পারে, কে জানে। কারণ আমি কয়েকদিন আগে মরহুম নিজামী সাহেবের ছেলে সংসদে বক্তব্য দিচ্ছিলেন এবং উনি বক্তব্য দিচ্ছিলেন, আইনমন্ত্রী শুনছিলেন, শুনতে শুনতে এক পর্যায়ে আইনমন্ত্রী মহোদয় বললেন যে না, ওনাকে আরো বলতে দেন, কারণ উনি আমার কথাগুলি বলছেন। বিষয়টা এমন, আপনি যদি বলতে থাকেন, বিরোধিতা করতে করতে দাঁড়িয়েও দেখবেন যে আপনি আসলে সত্যই বলতে শুরু করেছেন। মানুষের সহজাত প্রবণতা হচ্ছে সত্য বলা। বুঝতে পারছি। একেবারে অতজন আপনি খুব চমৎকার করে বলছিলেন, নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। ফরিদুল হক, দেখুন, ঐক্যমত্য কমিশন নিয়ে অভিযোগ বিএনপি দিক থেকেও ছিল এবং যতদূর জানি এনসিপি দিক থেকেও ছিল। বিএনপি দিক থেকে ছিল যে যেটা ঐক্যমত্য হয়েছে, যেটা স্বাক্ষর করতে দিয়েছে, দুটো এক কাগজ ছিল না। আর এনসিপির অভিযোগের মাত্রাতে এতটাই ছিল যে জুলাই সনদের তাৎক্ষণিক সময়ে যখন নির্ধারিত দিনে স্বাক্ষর করতে বলে, সে সময় এনসিপি স্বাক্ষর করেনি, পরবর্তীতে এনসিপি সেখানে স্বাক্ষর করে। তার মানে বোঝা যাচ্ছে দেশের পরিবর্তন নিয়ে এনসিপি যতটা সিরিয়াস, বিএনপিও সিরিয়াস এবং আসলে জুলাই আন্দোলনে যারা মাঠে ছিল তারা সবাই সিরিয়াস। সেই জায়গা থেকে আসলে মানে রাজপথ পর্যন্ত গড়ালোটা কেন, এটা তো এখনো পর্যন্ত আসলে আলোচনা 15 মে পর্যন্ত আছে। সেই জিনিসটা তো সেখানেই সলভ করা যেতে পারে, বা সেটার জন্য আলোচনা করার তো সুযোগ আছে। কোনটা 15 মে পর্যন্ত আছে এটা আমি ঠিক শিওর না। আমি আপনাকে ওই কথাটা, আইনমন্ত্রীর কথাটা একটু কোট করে বলি। আইনমন্ত্রী বলেছেন, মানবাধিকার কমিশন অধ্যাদেশের বিষয়ে তিনি জানিয়েছেন তদন্ত ক্ষমতা, জরিমানা আরোপ সহ কয়েকটি ধারায় দ্বন্দ্ব রয়েছে, সেগুলো পর্যালোচনা করে একটি বাস্তবসম্মত এবং কার্যকর আইন তৈরি করা হবে। এবং মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট, বিচার আইন নিয়োগ এবং গুম কমিশন সহ মোট 7টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে মূলত অংশীজনদের সঙ্গে আলোচনা হবে এবং সেটা 15 মের পর শুরু করার পরিকল্পনা রয়েছে। এই হচ্ছে মূল বক্তব্য। জি না, এটা 15 মে পর্যন্ত তাহলে হচ্ছে যে নেই, মানে কি বলে যে এটার সময় নেই। অলরেডি আইনগুলো বাতিল হয়ে গেছে, আমি এটা বলতেছি। অলরেডি আইনগুলো বাতিল হয়ে গেছে। আর অংশীজনদের সাথে আলোচনার যে ব্যাপারটা, এখন আমি কি বলবো, ধরেন বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আছে। আমাদের দেশে ধরেন পুরনো রাজনৈতিক যে ধরেন বন্দোবস্ত আমরা যেটা বলি, এখন এটা বললেও আবার গালি খাওয়া লাগে, কিন্তু এখানে এটার প্রধান 3টা দিক। সেটা হচ্ছে যে এটা একটা কেন্দ্রীভূত ক্ষমতা থাকে, হ্যাঁ, এবং হচ্ছে যে এখানে একটা চমৎকার ভাবে জনগণের টাকা লুটপাটের বন্দোবস্ত করা হয় এবং এতে যাতে কেউ বাধা দিতে না পারে তার জন্য জুলুমের পথ মনে করেন আইনি ভাবে করা হয়। তো এই সবগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে
মানে 2/3 মেজরিটির দল আগাচ্ছে। না, এটা কি কখনো এখন সম্ভব তারা- ফরিদুল হক, যেখানে আপনাদের মতো আমি একটু শেষ করি। শক্তিশালী আমি বিরোধী একটু- দল রয়েছে, তাদের মাঝখানে না। কেউ এরকম দুর্নীতি করতে পারবে বা এরকম কাজ করার সুযোগ আছে? বিরোধী দল তো আগের মতো কোণঠাসা না, এটা তো শক্তিশালী বিরোধী দল। ব্যাংক রেগুলেশন আইনটা নিয়ে যেটা হয়েছে ওটা একটু যদি দেখেন তাহলে এটা বুঝতে পারবেন। আমি ঠিক জানি না, আমি ভাইয়ের কথা খুব স্পষ্ট শুনতে পাইনি, উনি আচ্ছা। অনেক সিনিয়র মানুষ, ওনার কথা আমি ওইভাবে বিরোধিতাও করছি না, বাট আমি যেটা বুঝেছি আর কি, যে 18 ক মানে ব্যাংক রেগুলেশন আইনের 18 ক অনুযায়ী পুরনো যারা হচ্ছে যে মালিক তাদের 2.5% টাকা দিয়ে ফেরত আসার সুযোগ। যেমন ধরেন সরকার এই ব্যাংকগুলোকে 5টা একীভূত ব্যাংক সম্পর্কে সম্ভবত একটা রিপোর্ট দেখলাম আমি, জি। যেখানে 36,000 কোটি টাকা সরকার দিয়েছে। এখন যদি আপনি ওখানে 2600 কোটি টাকা পুরনো মালিকরা দেয়, তাহলে ওই ব্যাংকের মালিকানা তারা ফেরত পাবেন। পুরনো মালিক এসালমের ব্যাংক যেগুলো, সেইগুলোই তো প্রধানত সংকটটা করছে এবং ওইখানেই তো মূল সংকটের জায়গাটা। এসালম মানে হচ্ছে যে এসালম একজন ব্যক্তি কিংবা পরিবার তো না, তাদের তো একটা গোষ্ঠী আছে, একটা গং আছে। তা ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানে সাবেক গভর্নরকে যেভাবে সরিয়ে দেওয়া, তারপরে ব্যাংকটাকে যেভাবে ধরেন মনে করেন যে একজন ব্যবসায়ী নেতা, ঋণখেলাপি ব্যবসায়ী নেতাকে নিয়োগ দেওয়া, জি। এবং এখন এসে আবার ধরেন ঐক্যমত থাকার পরেও শেষ মুহূর্তে গিয়ে অধ্যাদেশে পরিবর্তন করে আইনে পরিণত করা, এই যে যে বন্দোবস্ত, আবার ধরেন এই যে মানবাধিকার এবং গুম কমিশন নিয়ে ওনারা বলতেছেন অনেক অংশীজনের সাথে আলাপ করবেন। আমি এই যে কয়েকটা লিঙ্ক দেখছিলাম, জি। যে 6 শতাধিক দেশি বিদেশি অংশীজনের মতামত নেওয়া হয়েছিল যখন এই আইনগুলো করা হয়। যেহেতু মানবাধিকার একটা খুবই বিশ্বব্যাপী সিরিয়াস ইস্যু, এখানে জাতিসংঘের প্রতিনিধিরাও ছিল, ইভেন আমাদের এখন সম্মানী কি বলে যে মাননীয় আইনমন্ত্রী যিনি বলছেন, যিনি আরো অধিকতর ইয়ে করবেন, উনি নিজেও ওই প্রক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল হিসেবে উপস্থিত ছিলেন। আমি ঠিক জানি না এরপর আসলে কাদের সাথে আলাপ আলোচনা করবে। এখন এটা ঠিক যে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, অনেক ক্ষমতা, তাদের 2/3 মেজরিটি পেয়েছে, আমরা পাটচক্র থেকে এসেছি, ওখানে তো সবকিছু বোঝা যায় না। হ্যাঁ, সবকিছু তো ধরেন মনে করেন যে কেন্দ্রীভূত রাষ্ট্র, যেটার কাছে জুলুম করার ক্ষমতা আছে এবং যেটার কাছে পুলিশ মনে করেন যে তার কাছে থাকে, গুম করা যায়, মানবাধিকার কেড়ে নেওয়া যায়। একটা ধরেন টুটু জগন্নাথ মানবাধিকার কমিশন, এগুলো আমরা দেখে এসেছি গত 15 বছরে 16 বছরে। তো এইগুলাই ধরেন আবার আমরা এটার কন্টিনিউশন দেখতেছি, দেখার পরে তো স্বাভাবিকভাবেই আমাদের কাছে আমাকে একটু একটু বলতে দিয়েন এখানে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে আমি একটু শেষ করি, ফরিদুল হক শেষ করলে শেষ করেন, আপনি জি। শেষ করেন, আমি একটু বলবো। জি, জি, ফরিদুল এখন হক। স্বাভাবিকভাবে আমাদের কাছে তো এটা ধরেন একটু আতঙ্ক তৈরি হয়। আরেকটা কথা হচ্ছে যে উনি বললেন যে জুলাই সনদের সাথে, ধরেন আমি ধরে নিলাম জুলাই সনদের সাথে ধরেন প্রতারণা করা হয়েছে, ওনারা সিগনেচার করেছেন যেটা, সেটা তো মানবেন তাই না? সেটাও তো আমরা এক্সপেক্ট করতে পারি। ধরেন জুলাই সনদের দফা 52, দফা 62, দফা 69, তিনটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সুপ্রিম কোর্টের সচিবালয়, পুলিশ কমিশন এবং তথ্য অধিকার আইন, কোনোটাই আপনারা মানেননি। এখন আসলে কিভাবে মানবেন? সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়ে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার কথা গণভোটে ওনারা হা চাইলেন, শেষ দিনে সে সংবিধান সংস্কার পরিষদ আমাকে বলতে দেন। নির্বাচন আপনি- হয়নি। নো আপনি- নো নো আপনাকে নো আমি- আপনি আপনাকে আমি সম্বোধন এটা করি। নির্বাচনই হয়নি এটা। আপনি- এবার বদিজমান আপনি 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 সম্বন্ধে আপনি আমার জাস্ট কথাটা পয়েন্টটা আমাকে একটু বলতে দেন। মাথায় রাখবেন, আমি আপনার কাছে আসবো ফরিদুল হকের শেষ হলে। জি। মেজরিটি নিয়ে আছে, আমরা শুধু এখানে একটু কথা বলার সুযোগ পাই, এটুকু হ্যাঁ, অন্তত বলেন আপনাদের বলেন বলতে দেন। ফরিদুল হক, আপনি শেষ করুন। হ্যাঁ। তো এখন ধরেন মনে করেন যে গণভোটে হাত চাইলেন, শেষ মুহূর্তে এসে ধরেন ওনারা মানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না। ইভেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে দেখলাম, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন সংবিধান সংস্কার পরিষদ আবার কি, অথচ জুলাই বিএনপির 31 দফার প্রথম দফাই হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। এখন ওনারা কমিশনও গঠন করবেন না, আবারও সেই পঞ্চদশ সংশোধনী যেভাবে হয়েছিল সেভাবে একটা সংসদীয় কমিটির মাধ্যমে সংশোধনী করবেন। তো ইতিমধ্যে গত 2 মাসে যেভাবে ক্ষমতা কুক্ষিগত করার প্রশ্নে যেরকম বিএনপি ধরেন কি বলে যে তাদের মুনশিয়ানা দেখিয়েছে, এবং যেখানে যেখানে জবাবদিহিতার দরকার সেই জায়গাগুলোকে তারা আবার যেরকম মুনশিয়ানা দেখিয়ে বাতিল করে দিয়েছে, যেভাবে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ, পারিবারিকীকরণ করেছে, তারপরে গিয়ে আসলে আরেকটা সংশোধনী, অষ্টাদশ সংশোধনী করে তারা কতটুকু করবেন সেটা তো আমরা কিছুটা ধারণা পাচ্ছি। তো স্বাভাবিকভাবে এখন আমাদের আসলে রাস্তায় নামা ছাড়া আমাদের সামনে আর কি পথ খোলা আছে? কারণ পার্লামেন্টে তো ধরেন আপনি কোনোভাবে কোনো আইনকে আটকাতে পারেন না। এখানকার পার্লামেন্টের ধরেন মানে সিস্টেমটাই এরকম যে আপনার কাছে যদি 149 আসনও থাকে তাও আপনি পার্লামেন্টের কোনো আইনকে আটকাতে পারবেন না। আর এইবারের যে আইনগুলো মানে এগুলো তো আসলে সংস্কার সম্পর্কিত, এগুলো তো ধরেন রেগুলার রুটিন আইন না। ফজলুল, আপনি যে পয়েন্টগুলো বলেছেন, হ্যাঁ, যে পয়েন্টগুলো আপনি বলেছেন, এই পয়েন্টগুলো আমরা আজকেও জামাতে আমির কিংবা এনসিপির
নাহিদ ইসলাম তাদের সবার বক্তব্যই এটা শুনেছি। এবং একটা বাস্তবতা হচ্ছে রাজপথে আপনারা নামতেই পারেন, গণতান্ত্রিক অধিকার, কিন্তু এটা আপনারা জানেন রাজপথে নামার পর যদি কোনো সহিংসতা যায় সেখানে তৃতীয় পক্ষ সুযোগ তো নিতেই পারে। যাদেরকে আপনারা তাড়িয়েছিলেন, সবাই মিলে তাড়িয়েছিল, তারাও হয়তো সেই সুযোগটা নিতে পারে। সেই শঙ্কাটা অনেকে ফিল করেন। আপনি যে পয়েন্টগুলো বলেছেন সেগুলো নিয়ে একটু ওয়াদুজ্জামান আপনি কিছু বলতে চাইছিলেন বোধহয়। জি ধন্যবাদ, আমাকে একটু সময় দিবেন, জি। কারণ উনি যে সময়টুকু নিয়ে কিছু টুইস্ট কথা বলেছেন এটা বলা দরকার, ক্লিয়ার করা দরকার। প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই সংবিধান সংস্কার পরিষদের চিঠি দেওয়ার বা সংবিধান সংস্কার পরিষদ নির্বাচনকে বলার, যেটা ভোট দিয়েছে মানুষ সংসদ নির্বাচনের জন্য, সংসদ সদস্য হিসেবে তারা নির্বাচিত হয়েছে, তারা সংবিধান সংস্কার বা পরিষদের নির্বাচন হয় না। আচ্ছা, বিএনপির 31 দফায় আছে সংবিধান সংস্কার কমিশন। ফরিদ সাহেব কথা বলতে নিজেই আবার বলে ফেলছেন যে বিএনপি এইভাবেই করতে চাচ্ছে। থ্যাংক ইউ আপনাকে। এইটা নিয়ে আপনারা যে কথা বলেছেন, এই পাঠচক্র থেকে আসা, আমি হেও করছি না, সমস্যা কি জানেন, পাঠচক্র আপনারা কয়েকজন মিলে পাঠচক্র করতেন, এটা একটা কাল্টের মতো। আপনার রাষ্ট্রটাও এই ইউনূস সরকারের যে রাষ্ট্র, সাংবাদিক তাসনিম খলিল খুব যথার্থভাবে বলেছিল যে এই সরকারটা চালাচ্ছে হচ্ছে জামায়াত আর এনসিপি, এক্স্যাক্টলি তাই ছিল। আপনারা এই জুলাইতে সবচেয়ে বেশি জীবন দিয়েছে বিএনপি, তাদের সাথে আলাপ আলোচনা না করে একের পর এক কমিশন তৈরি করেছেন, একের পর এক আপনারা অংশীজন বলতেছেন 600 অংশীজন, কই আমি কি সেখানে ছিলাম? আপনি কি জানেন যে গুম নিয়ে আমি কাজ করতাম? আমরা যারা গুম নিয়ে কাজ করতাম কয়েকজন, নাবিলা ইদ্রিসের জীবনে কোনোদিন নাম শুনি নাই, সে হয়ে গেল গুমের ফিগার। ওকে, আমার কোনো আপত্তি নেই, আপনারা যদি ভালো কাজ করেন করেন, আমার তো কোনো আপত্তি নেই। এখন আপনারা ভাবতেছেন আপনারাই যে পাঠচক্র ছিলেন, আপনারাই বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী অংশ, আপনাদের কথাটা জনগণকে মানতে হবে। জনগণ তো ভাই 2/3 মেজরিটি দিয়ে বিএনপিকে ভোট দিয়ে পাঠাইছে, জনগণের উপর একটু আস্থা রাখেন। জনগণ হ্যাঁ ভোট দিতে বলেছে, বিএনপি তো বলে নাই যে আমরা এই সংস্কার করব না। সংস্কার শব্দটা প্রথমে আনছেই বিএনপি। সংস্কার তারা কতটা সিরিয়াস ছিল বিএনপি একটা এক্সাম্পল দিই আপনাকে। এই যে সংস্কার কমিশনে যখন মিটিং হতো, বিএনপি একজন লোককে সবসময় পাঠিয়েছেন, সালাউদ্দিন ভাইকে। উনি নিয়মিত উনি এখানে এঙ্গেজ হওয়ার কারণে দলের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, উনি অত্যন্ত ভালো একজন রাজনীতিবিদ, সাংগঠক, উনাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়েছে ওইখানে। আর আপনারা এক একদিন এক একজন গেছেন, এনসিপি থেকে একজন যায়, জামাত থেকে আরেকজন যায়, কোনো কন্টিনিউটি থাকে না তাদের। সিরিয়াস ছিলেন না আপনারা যতটা সিরিয়াস বিএনপি ছিল। এখন আপনারা এমন কিছু আইন তৈরি করেছেন, ভাবতেছেন যে না যেহেতু আপনারা করেছেন সো এটাই গোল্ডেন রুল, এটাই আমাদেরকে মানতে হবে। না ভাই, প্লিজ এই জায়গাটা থেকে আসেন, আমরা একসাথে বসি। আপনারা যাদেরকে ভাবতেছেন যে 600 জনের বাইরে কি আর কেউ থাকতে পারে না? আমি যেটা বললাম যে এই যে আবার বললেন এস আলমের, এই একটা ভুল ব্যাখ্যা দিলেন আপনি। ভাই, আপনি একটা ব্যাংক ডিফল্টার হয়ে গেছে, একটা ব্যাংক রুগ্ন হয়ে গেছে, ব্যাংকটা আপনি আরেকজনের হাতে নিয়ে, একজনের মালিকানা আরেকজনের হাতে নিয়ে দিয়ে দিচ্ছেন। এখন তার তো একটা ফেয়ার ওয়ে থাকতে হবে, যে সে যেন বলতে পারে যে না আমি চেষ্টা করেছিলাম। ওকে, এই যেই শর্তে দেওয়া হয়েছে এই শর্ত পূরণ করে কারোই পক্ষে আসা সম্ভব না। কি আপনার পুরো ডিফল্ট যেটা সেই টাকা আপনার দিতে হবে, তারপরে বাংলাদেশ ব্যাংক আপনাকে যেটা দিচ্ছে সেইটা আপনাকে তারও বেশি দিয়ে তারপরে আপনি আপনার মালিকানা ফেরত পাওয়ার একটা সুযোগ। এটা তো একটা ফেয়ার সুযোগ দেওয়া হয়েছে যে আপনি একটা জিনিস নষ্ট করে ফেলছেন, ঠিক আছে, এখান থেকে আপনি টাকা নিচ্ছেন, এই টাকাও আপনি ফেরত দিবেন, ওই নষ্ট জিনিস ভালো করার জন্য আমি যত টাকা দিছি সেটাও দিবেন, তার উপরে আরো 2.5% দিবেন, তারপরে আপনার এটা হবে। আচ্ছা, এইটুকু একটু পরিষ্কার হয়ে আসি, আমি আপনাকে এখানে একটু থামাই। ব্যাংকিং যে ইস্যুটা, এস আলম সংক্রান্ত যে ইস্যুটা, সেটা কি ফরিদুল হক কনভিন্স আপনি, আপনার কাছে পরিষ্কার হলো বিষয়টা? এই শর্ত দিয়ে না, আমাকে শুধু বলেন এই শর্ত পালন করে যদি এস আলম তার ব্যাংক ফেরত নিতে পারে, আপনার তো আপত্তি থাকা উচিত না? আমি এটুকু একটু শুনে আসি ফরিদুল হক জি। না এইটাই সমস্যা। ব্যাংকিং ইস্যুটা একটু পরিষ্কার হয়ে আসি জি। ভাই আপনি এখন ধরেন মনে করেন যে আপনি ফরিদ সাহেব, আমাকে একটু শেষ করতে দেন, তারপর ফরিদ সাহেবের কাছে যান। দেখেন, একজন মানুষকে আপনি শাস্তি দিতে পারেন, আপনি একটা মানুষকে শাস্তি দিতে পারেন, একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারেন না। এই
নতুন বন্দোবস্তের নামে বাংলাদেশের শিল্প খাতকে পুরোপুরি ধ্বংসের বসায় দেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্প, সব শিল্প, ব্যবসা সব বসায় দেওয়া হয়েছে। আই এম সরি টু সে, এই পাটচক্রগুলো যে সমস্ত বিদেশি ফান্ডে চলতো, এটা তাদের একটা পরিকল্পনা ছিল। এই যে এখন যে মব সন্ত্রাস হচ্ছে, এগুলোর পিছনেও তারা, কেউ বুঝে এটাতে হ্যাঁ হ্যাঁ করছেন, কেউ না বুঝে করছেন। আপনি শেষ করেছেন, বেশি চালাক কতজন শেষ সে চীনে করেছেন? চলে গেছে। আপনি শেষ করেছেন? আমি বলতেছি যে বেশি চালাক ছিল সে চীনে পালিয়ে গেছে। হ্যাঁ, এখন বলেন। আচ্ছা, ধন্যবাদ। ফরিদুল হক। না ঠিক আছে, মানে এখন ধরেন অনেক রকমের ন্যারেটিভ আসবে, এগুলা ধরেন বিদেশি টাকায়। আবার আমরা এমনও শুনছি যে সংস্কার হচ্ছে গিয়া 111 গভর্নমেন্টের প্রজেক্ট, এটা আবার আমরা নিয়ে আসছি। আবার ধরেন ভাই অবশ্য বললেন যে সংস্কারের কথা প্রথম নাকি বিএনপি বলছে, তো কোনটা যে আসলে ধরবো এটা তো মুশকিল। কিন্তু না, আমি আপনি যে শুধু ওই ব্যাংক অংশটা রেগুলেশন বলেন, আইনের যে ক্ষেত্রে শর্ত বেঁধে দেওয়া হচ্ছে সেই শর্ত বেঁধে এসআলমের মতো প্রতিষ্ঠানে আসাটা সহজ হবে, আর যদি সহজ হয়ও তারা যদি সেটা পূরণ করতে পারে আপত্তি থাকবে আমাদের? কঠিনের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমরা পরিষ্কারভাবে জানি কয়েকটা পরিবার কিংবা একটা গোষ্ঠী পুরো ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করছে। এখন এই পুরা ধ্বংস অবস্থা থেকে এটাকে রিট্রিট, মানে আপনি তাকে শাস্তি দিবেন কিভাবে? মানে একটা আর্থিক অন্যায় যখন করে তাকে আপনি কিভাবে, তাকে তো আপনি ধরেন মনে করেন যে ফৌজদারি অপরাধের শাস্তি দিতে পারবেন না, তার তো আলাদা ধরনের শাস্তি। সাধারণত পৃথিবীতে আর্থিক কেলেঙ্কারি কিংবা এই ধরনের আর্থিক লুটপাটের ক্ষেত্রে তাদেরকে অর্থনৈতিক শাস্তি দেওয়া হয়। অর্থনৈতিক শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া আছে। কিন্তু আমি যে জায়গাটাতে বলছি যে ধরেন উনি বলেন যে এস আলমের ফেরত আসার সুযোগ নেই, কিন্তু ওই 18 ক ধারা যদি আপনি পড়েন, এখানে ধরেন সরকার যে টাকা এখানে দিয়েছে 36,000 কোটি টাকা, সে ধরেন মানে কয়টা ব্যাংক মিলে দিয়েছে এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, ধরে নেন 5টা ব্যাংক মিলে সরকার 36,000 কোটি টাকা এগুলোকে চালু করতে দিয়েছে, সম্ভবত যেগুলোকে মার্চ করছে ওইগুলো। তো ওইখানে যদি পূর্ববর্তী মালিকরা মানে ওই টাকার 2.5%, মানে হচ্ছে সরি 10 ভাগের 2.5 ভাগ এরকম কিছু একটা হয়তো বা, যেটার পরিমাণ হচ্ছে 2600 কোটি টাকা, 2600 কোটি টাকা দিলে সে এইটা মালিকানা ফেরত পাবে, এবং বাকি টাকা সে 10 বছরের সরি 2 বছরের হচ্ছে গিয়া ইয়ে পাবে, মেয়াদ পাবে, যেখানে সে 10% সুদে হয়তো বা দিবে এরকম কিছু একটা। কিন্তু এরা ইতিমধ্যে ঋণ খেলাপি, এরা ব্যাপক পরিমাণ টাকা এখান থেকে তুলে নিয়ে গেছে। ধরেন ওই 5টা ব্যাংকে সম্ভবত 95,000 কোটি টাকা খেলাপি ঋণ আছে এই মালিকদের। আবার সে যে আবার নতুন করে যে 2600 কোটি টাকা আনবে, মানে এখানে আবার উল্টো আপনি 36,000 কোটি টাকা ঢুকাইছেন, এটাও পাবলিক মানি, ওটাও পাবলিক মানি। এবং সে যে আবার 2600 কোটি টাকা আনবে, সেটা কিন্তু আবার সে ঋণ করেও আনতে পারতেছে অন্য ব্যাংক থেকে। তার মানে অন্য ব্যাংক থেকে আবারও পাবলিক মানি তাকে আপনি ঋণ দিবেন, ঋণ দিয়ে আপনি পুরনো মালিকদের হাতে ব্যাংকটা তুলে দিবেন। এখন পুরনো মালিকরা তো 9টা ব্যাংক ছিল এস আলম পরিবারের কাছে। তো আমাদের তো স্বাভাবিকভাবেই যে ধরেন এইখানে ঋণ খেলাপি নামে আমাদের অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা বলেছে যে মানে সর্ববৃহৎ ঋণ খেলাপি যারা, তার ভিতরে 1 নম্বরে হচ্ছে এস আলম। এস আলম পরিবারের কাছে 9টা ব্যাংক। তাহলে পুরনো মালিক কারা? মানে আমি ঠিক জানি না কাদেরকে পুরনো মালিক বলা হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের কাছে প্রথমে এস আলমের নামটা আসে। তো এই যারা হচ্ছে যে এইটার ডিফল্টার, এখন এইটাকে ধরেন আপনি যদি বৈধতা দিতে চান দেন, এটা ঠিক আছে। আরেকটা জিনিস হতে পারে যে ধরেন আপনি নতুন এস আলম তৈরি করতে চান এইটার আইনি ফাঁক করে দিয়ে, প্রথমে এটাকে যেমন ছিল তেমন রাখার মানে তো প্রথমে বাতিল করার চেষ্টা করা হয়েছে। বিশ্বব্যাংক সম্ভবত এখানে চাপ দিয়েছিল, এবং এই অধ্যাদেশটা পাশ করার ক্ষেত্রে, আইনে পরিণত করার ক্ষেত্রে যে সংসদীয় কমিটির মধ্যে প্রবল বাধা ছিল, ইভেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। তারপরেও এই অধ্যাদেশটা কাদের ইন্ধনে কিংবা কাদের ইশারায় পাশ হলো? এখন আমরা ধরেন দল পাশ করছে, ভাই এসে দলের পক্ষে ধরেন একটা ন্যারেটিভ দাঁড় করায় ফেললো। এখন আমি আর কি বলবো? এখানে ছোট করে একটা বিষয় যদি ফরিদুল হক একটু পরিষ্কার করি আপনার কাছে, একটা বিষয় একটু ছোট করে পরিষ্কার করি। যেই ব্যাংকগুলোকে পরবর্তীতে সুযোগ দেওয়া হচ্ছে, আপনি বললেন তাদের কিন্তু একটা টার্গেট, একটা সময়ও তাদেরকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ খেলাপি ঋণটাকে শোধ করে দেওয়ার, এবং নির্দিষ্ট পার্সেন্টেজের অঙ্ক। তার মানে বোঝা যাচ্ছে এটার জন্য তারা সবসময় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে এবং তাদেরকে আইন ফেস করতে হবে। মানে এই অংশটা তো আপনি বোধহয় স্কিপ করলেন আর কি ফরিদুল হক। ছিল এতদিন, এগুলো কি কোনোটা আইনের বাইরে করা হয়েছে? আগের 15 বছরের রেফারেন্স দিলে তো হবে না, আমরা তো নতুন একটা সরকারের কথা বলছি। এটা নতুন একটা সরকারি আইন, তো পুরনো আইন, কাঠামো তো পুরনো। শুনেন, এটা আইন দিয়ে কখনো কোনো কিছু করা যায় না, সদ ইচ্ছা লাগে। এই যে সবচেয়ে ভালো মানুষগুলো 2 বছর চালিয়ে গেল, যাদেরকে বলা হলো 5 বছর থাকেন আপনারা, তো তারা প্রশাসক হিসেবে দলীয় লোক, দুর্নীতিবাজ লোকদের নিয়োগ দিছে না? তাদের বিরুদ্ধে এখন দুর্নীতি মামলা হচ্ছে না? হচ্ছে তো।
তাহলে এই ফেরেশতা মানুষগুলো এদেরকে কেন নিয়োগ দিয়েছিল? এই জায়গাটা আমি একটু বলবো। হ্যাঁ, সেটা কাকে হলো- তাহলে তো আর আইন লোটন ভাই করার বলেন। দরকার নেই, আমরা এমনিই বলেন, লোটন ভাই, লোটন ভাই এই বলেন। জায়গাটা একটি বলেন। জিনিস বলি, আমরা আচ্ছা। আমরা আইন করার দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যেটা লক্ষ্য করলাম, বাংলাদেশ ব্যাংক আপনার নীতি সহায়তা নামে যে একটা নতুন একটা যেমন বিশেষ করে বিগত মানে 17 বছর যেসব ব্যবসায়ী শিল্পগোষ্ঠী আপনার যারা সঠিকভাবে ব্যবসা করতে পারে নাই, তাদেরকে লোন দেওয়া হয় নাই, তাদেরকে আপনার মানে রাজনৈতিক কারণে তারা অনেকটা মানে জরাজীর্ণ অবস্থা ছিল, তাদেরকে নীতি সহায়তার আওতায় কিন্তু তাদের এই যে বিশেষ করে আপনার এই যে 2% 3% আপনার তাদের এই যে দিয়ে তাদেরকে ঋণ খেলাপি থেকে দায় মুক্তি দিয়ে কিন্তু সরকার তাদেরকে ব্যবসা বাণিজ্য করার কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা কিন্তু সুযোগ করেছে প্রায় 1000-এর উপর ব্যবসায়ী। সেটা আমরা যেটা মানে জানি যে সেটা মানে রাজনৈতিক কারণে যারা 17 বছর ব্যবসা করতে পারে না, ঋণ খেলাপি ছিল, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়নি। মুষ্টিময় কিছু অ্যাসালামের মতো কিছু শিল্পগোষ্ঠী টাকা নিয়ে যাওয়ার কারণে তাদেরকে টাকা পয়সা দিতে পারে নাই। এটা মানে মোটামুটি আমাদের সুশীল সমাজ দেশের সবাই মোটামুটি এটাকে পজিটিভলি নিয়েছে যে জিনিসটা ভালো, এটা যারা এত বছর ব্যবসা করলো তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসা করার সুযোগ দিয়েছে। কিন্তু এই যে আপনার এই যে এখন যেটা মানে আজকে অ্যাসালামের কথা যেটা বলা হচ্ছে, কিন্তু তাহলে এই মানে দেখা যাচ্ছে বর্তমান নির্বাচিত সরকার এই 17 বছরে যারা কিন্তু সুযোগ নিয়ে অবৈধভাবে যারা মানে ক্ষমতার অপব্যবহার করে যে টাকা পয়সা লুটপাট করছে, সেটা তাদেরকেও কিন্তু আবার একটা আইনের ফাঁক ফোকর দিয়ে আবার মানে ফিরে আসার একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে কিনা, এটা কিন্তু এই যে আমার মনে হয় ফরিদ ভাইয়ের যে প্রশ্ন। কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়াহিদুজ্জামান ভাই যেটা বললেন যে অ্যাসালম কেন এখানে নতুন কেউ এসে এই ব্যাংকে এগুলো শেয়ার নিতে পারবে, নতুন কেউ আসতে পারবে। এখানে আমরা যতটুকু বুঝেছি এখানে কিছু শক্ত শর্ত আছে, যে শক্ত শর্তগুলো মোকাবেলা করে যদি পুরনো কাউকে ফিরে আসতে হয়, তাকে খেলাপি ঋণের মাত্রাটা আসলে শোধ করতে হবে, নির্দিষ্ট টার্গেট ফিল আপ করতে হবে। তার মানে পুরো রাস্তাটা পরিষ্কার করতে গেলে আসলে একজন ব্যবসায়ীকে মানে সততার একটা জায়গার মানে পরীক্ষা দিতে হবে তাকে, সেরকম একটা বাস্তবতা তৈরি করার কথা বলছেন। কিন্তু এই জিনিসটা মানে দেশের মানুষ বিশেষ করে যে অ্যাসালামের নামে যেভাবে তারা টাকা পয়সা লুটপাট করছে, তাদের ব্যাপারে যে মানুষ বা দেশের মানে সব কিছু মিলে মানে যে অনাস্থা, যে তাদের প্রতি যে একটা নেগেটিভ তাদেরকে যদি এভাবে আবার পুনর্বাসন করা হয় আইনের ফাঁকফোকর দিয়ে, কিন্তু মানুষ মনে হয় ভালোভাবে নিবে না। আমি আরেকটা পয়েন্ট যদি একটু একে ওয়াহিদুজ্জামান আপনার কাছে আসি, তারপর আমি অবশ্যই ফরিদুল হকের কাছে ব্যাখ্যা জানার চেষ্টা করব। তো শুরুতে ওয়াহিদুজ্জামান একটু বলবেন, মানে আজকে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জেলা পরিষদ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় বিএনপি কু শুরু করেছেন। এই কথার কনটেক্সটে এরকম ছিল যে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপি তাদের নিজেদের লোকদেরকে ফিট করছে, এরকম একটা অভিযোগ, এরকম একটা বক্তব্য সেখান থেকে এসেছে, যার প্রেক্ষিতে তিনি বলেছেন যে করেছে। একটু কি ব্যাখ্যা দেওয়া যায় যে দলীয় লোকগুলো পরিকল্পিতভাবে বসানোর যে অভিযোগ, সে অভিযোগটা কি সত্যি কিনা? মানে এটা বিষয়টা কেমন হয়ে গেল? বাসা আপনার একটা বাসা আছে, আপনার বাসা কেয়ারটেকার নিয়োগ দিয়েছেন একজন, যে এই বাসাটা আপনি দেখে শুনে রাখবেন। সেই কেয়ারটেকার কাকে দিয়ে ঘাস কাটাবে, কাকে দিয়ে বাসনপত্র মাজাবে, এটা যদি আপনার পাশের বাড়ির লোকজন প্রশ্ন করা শুরু করে বা এই বাসার আপনার ছেলে প্রশ্ন করা শুরু করে, তাহলে তো বলতে হবে যে বাবা আমরা তো সবাই মিলে ঝিলে তো এই লোকটাকে কেয়ারটেকার দিছি। এই দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। আমি ইউএসএ তে আছি, ট্রাম্পকে এই দেশের মানুষ প্রেসিডেন্ট বানিয়েছে, তাকে নিয়ে আমাদের অনেকেরই হয়তো আপত্তি আছে, তার কর্মকাণ্ড নিয়ে আমাদের অস্বস্তি আছে, কিন্তু রাষ্ট্র যদি চালাইতে হয় তাকে তো তার নিজের বিশ্বস্ত লোক দিয়ে চালাইতে হবে। ডক্টর ইউনূস সাহেব যাদেরকে বসিয়েছিলেন, তাই উনি তো ওনার পছন্দের লোকদেরকে বসিয়েছিলেন। হ্যাঁ, ওখানে জামাতে ইসলামী লোকজন বেশি বসছিল, এই জন্য হয়তো তার একটা অস্বস্তি লাগতে পারে যে এখানে যেভাবে এই বিসিবি নির্বাচন হয়েছিল, ওটা তো আরো বড় একটা কু ছিল। রীতিমতো ঘুষ দিয়ে, রীতিমতো ভয় ভীতি দেখিয়ে রাতের মধ্যে সব কাউন্সিলর চেঞ্জ করে নির্বাচন করিয়েছিল আসিফ। শুধুমাত্র জুলাই যুদ্ধের কারণে তার বিরুদ্ধে আমার বলতে কষ্ট হয়, যে আমি অনেক সময় বলতে দ্বিধা ফিল করি যে না, এই ছেলেটার একটা অবদান আছে জুলাইতে, কিন্তু সে যেভাবে তার মন্ত্রণালয় চালিয়েছে লাইক এ গ্যাংস্টার স্টাইলে সে মন্ত্রণালয় চালিয়েছে। এইভাবে কেউ চালায়? এইভাবে তো হওয়া উচিত ছিল না, তাই না? এই যে রেফারেন্সগুলো আসলে একে ওয়াহিদুজ্জামান দিলেন, আমরা এই যে আরো প্রতিষ্ঠান আছে, এই যে ঢাকা উত্তরের প্রশাসক বসিয়েছিল এজাজকে, এটা কি কোনো সঠিক পদ্ধতি ছিল?
এবং তার বিরুদ্ধে কত কত অভিযোগ, শেষ পর্যন্ত তাকে স্যাক করতে হয়েছে, স্যাক করা হয়েছে। এই যে জিনিসগুলো কিন্তু উনি যখন বলবেন তখন এরকম রেফারেন্স আসতেই থাকবে। একটা সরকার একটা আচ্ছা, কাজ করার জন্য আমার মনে হয় confidence যেন পাবে, যেমন আপনি যে তার উপরে উদাহরণগুলো confidence দিলেন পাবে। এই উদাহরণটা দিয়ে আলাপটা চালানোর জন্য যথেষ্ট। আমি একটু ফরিদুল হক, এটা তো আসলে সত্যিকার অর্থে যৌক্তিক প্রশ্ন হতে পারে যে ওই সময় আমরা দেখলাম যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, উনি আসলে নিজের পছন্দের মানুষ, বিশ্বস্ত মানুষকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দিয়েছেন এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে, তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে, তথ্য প্রযুক্তি বিভাগ থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখেছি জুলাইয়ে যারা ছিলেন তাদের ভিতরে ওয়াচডগ হিসেবে 3 জনকে রেখেছেন এবং তখন এটা নিয়ে কোনো কথা হয়নি। কিন্তু এখন যদি গুরুত্বপূর্ণ স্থাপনাতে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিএনপি তাদের বিশ্বস্ত কাউকে দেয়, আপনাদের আপত্তি কেন সেক্ষেত্রে? না, আমাদের আপত্তি তো বিএনপি নিজের কথা নিজেই রাখছে না। বিএনপি নিজের নির্বাচনী ইশতেহার বিভিন্ন বক্তব্যের মধ্যে বিএনপি বলেছে যে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করবে না। এখন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি এনসিপির লোক কিংবা জামায়াতের লোক কিংবা বিএনপির লোক? এখন বর্তমান মানে সাবেক গভর্নর, এখনকার গভর্নর কে? আমরা পরিষ্কারভাবে জানি বিএনপির লোক। এখন এই জায়গায় আপনি প্রশ্ন তুলবেন না? এখন এই প্রশ্ন তোলা যদি অপরাধ হয় তাহলে আমাদের মাপ চাইতে হবে। না, এখানে তো এটা অনেকে এটাই জিজ্ঞেস করবে যে বিএনপি তাহলে কি আরেকটা বলি। এনসিপি বা জামাতের কাউকে বসাবে, তাদের উপর আস্থা পাবে? না, আমি তো সেটা বলিনি। আমি বলছি যে আপনি কাকে বসাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। কিংবা ধরেন ক্রিকেট বোর্ডে এর আগে ধরেন হাসিনার সময় সম্ভবত একজন হয়তো আওয়ামী লীগের লোক ধরেন থাকতো। এখন তো ধরেন বেশ কয়েকজন পারিবারিক কোটায় ওইখানে নিয়োগ দেওয়া হলো এবং কোটার ভিতরে প্রাধান্য দেখা গেল হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরা। ওনারা প্রত্যেকে যার যার জায়গাতে যোগ্য, তাদের প্রতি আমি যথাযথ সম্মান রাখতেছি। কিন্তু এইটাও যদি আপনি ঠিক রাখেন যে ঠিক আছে পারিবারিক কোটায় স্থায়ী কমিটির সদস্যরাই পাবে, তাহলে অন্য স্থায়ী কমিটির সদস্যের সন্তানরা কি দোষ করলো? তাদের সাথে তো বৈষম্য হলো, তাই না? তো এখন আসলে এবং কিন্তু প্রধানমন্ত্রী ইভেন ক্রীড়া প্রতিমন্ত্রী একাধিকবার বলেছেন যে কি বলে যে ক্রীড়াঙ্গনকে আমরা দলীয় প্রভাব মুক্ত রাখবো। এখন আমি ঠিক জানি না যে মানে স্থায়ী কমিটির সদস্যর ছেলেদেরকে বসালে এটা দলীয় প্রভাবের মধ্যে পড়বে কিনা টেকনিক্যালি, এটা আমি মানুষের হাতে, দর্শকের হাতে ছেড়ে দিলাম। সো এই বিষয়গুলো আমি সবশেষ মন্তব্য শেষ করবো অধিজীবন, আমি আপনার কাছে সবশেষ মন্তব্য শেষ করবো। জি, আরেকটা জিনিস হচ্ছে ব্যাংক রেজুলেশনের ক্ষেত্রে আপনি যেটা বারবার বলছেন, আমি সঞ্চালক ভাই আপনাকে অনুরোধ করব আপনি একটু দেখেন এখানে কিন্তু পুরো টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়নি। বলা হয়েছে যে যেই টাকা সরকার দিয়েছে সেটার একটা পার্সেন্ট দিবেন এবং বাকিটা আপনি দেওয়ার হ্যাঁ, ওই যে অঙ্গীকার করবেন। টার্গেটের কথা বলছিলাম আর কি, নির্দিষ্ট একটা অঙ্ক দিয়ে আপনি ফেরত পাবেন। আগের মালিকরা কোন আগের মালিক? যারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর আগে যারা মালিকানা ছিলেন, আপনি খেয়াল করেন এই জায়গাটা তো আগের মালিকানা বেশিরভাগ প্রাইভেট ব্যাংকের মালিকানা তো আইসালম কিংবা এইরকম কোন গং, নাসা গ্রুপ কিংবা ধরেন শিকদার গ্রুপ, এদের হাতে তো এই ব্যাংকগুলো ছিল। সেই জায়গা থেকেই ধরেন এই প্রশ্নটা তোলা যে আগের মালিক তাহলে কারা যাবে? আইসালমরা আবার পাবে নাকি অন্য কেউ পাবে? মানে শুধুমাত্র এই যে 2. ঠিক আছে, একদম পরিষ্কার। ফরিদুল হক, আপনি যেটা বলেছেন এই উত্তরটা জেনে আমি আলাপটা এখানেই শেষ করব। যেমন সংক্ষেপে। জি, ধন্যবাদ। দেখেন, জনাব আরাফাত রহমান কোকো, ওনাকে যখন নাকি ক্রিকেট বোর্ডে দেওয়া হলো তখন অনেক সমালোচনা হয়েছে। উনি যে ল্যাঙ্গুয়েজে করলেন, জামাতের আমির যে ল্যাঙ্গুয়েজে করছে ঠিক এই ল্যাঙ্গুয়েজে শেখ হাসিনা সমালোচনা করেছিল। কিন্তু দেখা গেল বাংলাদেশ ক্রিকেটের যে উন্নয়ন, যে শিখরে পৌঁছানো, এটা শুরুই হয়েছিল মরহুম আরাফাত রহমান কোকোর মাধ্যমে। তো এই জন্য আগেই সমালোচনা না করে একটু সময় দেওয়া উচিত। আর যাদের কথা বলেছেন ইব্রাহিম থেকে শুরু করে সবাই কিন্তু যথেষ্ট যোগ্য মানুষ, আর সবার কাজ করার স্পৃহা আছে। আসলে আমরা তাদের উপরে এই আস্থাটুকু রাখি। আমি ভুলে গেছি বিএনপি যেন কত পার্সেন্ট ভোট পেয়েছে? 51%, 51%। জি, 51%। আচ্ছা, যদি কোথাও 10 জন লোক নিয়োগ দেওয়া হয় তাহলে গাণিতিকভাবেই 5 জন বিএনপি হয়ে যাওয়ার উচিত না? এর বাইরেও কথা আছে, যোগ্যতম ব্যক্তি তিনি বিএনপি নাও করতে পারেন। না, যোগ্যতম ব্যক্তির বিষয়টা না। আপনি ধরেন যোগ্যতম ব্যক্তি 10 জন আনলেন, আচ্ছা, বাংলাদেশের কোন একটা ফিল্ডের শ্রেষ্ঠ 10 জন সেক্ষেত্রে ম্যাথমেটিক্যালি দৈব চয়ন নিলে অবশ্যই বিএনপি আসবে, প্রবাবিলিটি সেটাই বলে আর কি। প্রবাবিলিটি সেটাই বলে। তাহলে এই 10 জনের মধ্যে থেকে যে 5 জন আপনি খুঁজে পেলেন, বিএনপি যদি মনে করে যে না এই 10 জন বাংলাদেশে শ্রেষ্ঠ লোক, এই 10 জনের মধ্যে
5 জন আমার যেহেতু আছে, আমি এই 5 জনকে বসাই, সেটা কি খুব অযৌক্তিক কিছু? ফরিদুল হক, অযৌক্তিক কিছু? জি, এটা কি অযৌক্তিক কিছু হবে যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি এবং সেই ক্ষেত্রে যোগ্যতম ব্যক্তিও যদি কোনো না কোনোভাবে বিএনপি রাজনীতি কোনো এক সময় করে থাকেন এবং তাকে যদি সেই জায়গায় আমরা বসাই, সেটা কি অন্যায্য কিছু হতে পারে? সেটা কি প্রশ্নবিদ্ধ কিছু হবে কিনা? এইগুলো হইতেছে লজিক্যাল ফ্যালাসি। এটা তো আমরা বলিনি। আমার পয়েন্ট তো এটা না। এইটাই হচ্ছে আমার point তো এটা না। সমস্যা। আপনি একটা বাংলাদেশ পাঠচক্র ব্যাংকের আপনাকে কখনো গভর্নর গণতান্ত্রিক বানাবে না। পাঠচক্র আপনাকে কখনোই গণতান্ত্রিক বানাবে না। একজন মানুষ রাজনীতি করে বলেই সে বাংলাদেশের গভর্নর হতে পারবে না, সে অ্যাটর্নি জেনারেল হতে পারবে না। তার সব যোগ্যতা থাকে, তার মানে কি যোগ্যরা রাজনীতিতে আসবে না? ভাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে কিছু বিষয় থাকে, তো এখন ধরেন প্রধান বিচারপতি পদত্যাগ করেই সে ওখানে গেছে। ঠিক আছে, এগুলো তো ধরেন আপনারা বলেন, আমরা এগুলো ধরেন আমরা এটা আপনারা কিন্তু কেউ জানেন না, চাইতে পারি, তাই না? আমরা চাইতে পারি, আপনি এটা চান। জি, আমরা বোধহয় এই অংশের এই আলাপটা এখানে শেষ করে আসলে যেটা বিরোধী দলের বক্তব্য থেকে উঠে আসে কিংবা সরকারি দলের ব্যাখ্যায় উঠে আসে যে সবাই আসলে পরিবর্তনটা চাই, ইতিবাচকভাবেই চাই, এবং রাজপথে না গিয়ে যদি আলোচনার সমাধান হয় সেটা নিশ্চয়ই সবাই প্রত্যাশা করবে। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবার আপনাদেরকে পাবো।